হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দিল্লির সুলতানগণ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। এর আগে আমরা পড়েছিলাম যে দিল্লির সুলতানগণ যে রাজত্বকালটা সেটা 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল, যার মধ্যে 5টা বংশ ছিল। 5টা বংশ কি কি? কৃতদাস বংশ প্রথম ছিল, কৃতদাস বংশ, তারপরে খলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ এবং সর্বশেষে ছিল লোদি বংশ। এই যে প্রথম 4টে বংশ ছিল এরা সবাই তুর্কি ছিল। প্রথমে এসেছিল দাস বংশ, যেটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি ছিলেন একজন দাস। তারপরের বংশ ছিল খলজি বংশ। খলজি বংশ ছিল 1290 থেকে 1320 পর্যন্ত বিস্তৃত। তারপর আমরা পড়লাম তুগলক বংশ সম্পর্কে, যার প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক এবং তার রাজত্বকাল ছিল 1320 থেকে 1325 পর্যন্ত। এবার আমরা আজ পড়ব মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে। আচ্ছা, তার আগে আমরা জানব যে তুগলক বংশ, সেই তুগলক বংশ 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত। এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক এবং তার উত্তরাধিকারী ছিলেন জুনা খা, যার নাম ছিল জুনা খা। তিনি মোহাম্মদ বিন তুগলক নামে পরিচিত। পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা জানব। মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন দিল্লি সুলতানেতের তুগলক বংশের দ্বিতীয় সুলতান এবং মধ্যযুগীয় ভারতের অন্যতম বিতর্কিত শাসক। তিনি তার পিতা গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর সিংহাসন আরোহণ করেন এবং তার শাসনকালে দিল্লি সুলতানাত ভূখণ্ড দিক থেকে সর্বোচ্চ বিস্তৃত লাভ করে। শিক্ষা এবং জ্ঞান। মোহাম্মদ বিন তুগলক ছিলেন একজন বিদ্বান শাসক। তিনি কোরআন, ইসলামিক আইন, দর্শন, যুক্তিবিদ্যা, গণিত, চিকিৎসাবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি পার্সি, আরবি, তুর্কি এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন এবং তার শাসনকালে দিল্লিতে বহু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। সাহসী পরিকল্পনা এবং দৃষ্টান্ত হিসেবে উদ্ভাবন, যেমন তার কিছু কিছু সাহসী পরিকল্পনা ছিল। ভারতের ইতিহাসে মোহাম্মদ বিন তুগলক বিশেষভাবে পরিচিত। তার পরিকল্পনাগুলির জন্য তিনি ইতিহাসে পাগলা রাজা নামেও খ্যাত ছিলেন। দেখা যাক তার সাহসী পরিকল্পনাগুলো কি ছিল। মুদ্রা সংস্কার। তামা এবং পিতল এর মুদ্রা চালু করেছিলেন। তার মূল্য সোনার টাকার সমতুল্য। তবে প্রতিরূপ ছাপাসহ ব্যবস্থা না থাকায় অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তিনি ভারতের প্রথম সম্রাট যিনি প্রতীকী মুদ্রা প্রচলন করেছিলেন। তিনি তামার নোটও চালু করেন, কিন্তু সোনার উপর মুদ্রার বিনিময়ে এই তামার মুদ্রা দেওয়ায় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার ধারণা ছিল যে সোনার উপর মুদ্রা তার কোষাগারে জমা হবে, কিন্তু সাধারণ জনগণ খুব সহজেই এই যে তামার মুদ্রা এটা তৈরি করে ফেলে, যার ফলে প্রচুর ক্ষতি হয়ে যায় এবং কোষাগার শূন্য হয়ে যায়। তার দ্বিতীয় পরিকল্পনা ছিল রাজধানী স্থানান্তর। 1327 সালে দিল্লি থেকে দৌলতাবাদে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। সম্ভবত মঙ্গল আক্রমণ এবং দক্ষিণের অধিকারের সুবিধার জন্য এটি করেছিলেন, কিন্তু জনব্যবস্থার জোরপূর্বক স্থানান্তর ব্যর্থ হয় এবং ব্যাপক ক্ষোভ এবং লোকস্রোতের কারণে সিস্টেম অচল হয়ে যায়। পরবর্তী জানব ভারী কর বৃদ্ধি। দোয়াব, যমুনা এবং গঙ্গা মধ্যভূমি অঞ্চলে কর বৃদ্ধির চেষ্টা করেন তিনি, প্রধানত রাজস্ব সংগ্রহ বাড়ানোর জন্য, কিন্তু এতে দুর্ভিক্ষ ও বিপ্লবের সৃষ্টি হয়। তারপর সামরিক অভিযান কি কি করেছিল? কাকতীয়, মাদুরাই এবং মালাবার ও উত্তর প্রদেশের সহ কিছু বিস্তৃত অঞ্চলে অভিযান চালিয়ে সাময়িকভাবে ভারতের প্রায় সর্বত্র তিনি আধিপত্য বিস্তার করেন। তবে দক্ষিণে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা তার পতন ডেকে আনে। সমালোচনা ও ঐতিহাসিক মূল্যায়ন। তিনি পাগলা সুলতান নামে অভিহিত হন বা পাগলা রাজা, কারণ তার উদ্ভাবনমুখী নীতিমালা অনেক ক্ষেত্রে বাস্তবায়নের সময় সমস্যা তৈরি করে। অনেকে তাকে দূরদর্শীবাদী বললেও প্রশাসনিক দুর্বলতার জন্য ঐতিহাসিক পর্যবেক্ষকরা তাকে বিতর্কিত ও অদ্ভুত বলে অভিহিত করেন। তার সাম্রাজ্যের শেষের দিকে দক্ষিণ ভারতের 3টি রাজ্য বিজয়নগর, বাহমানি সাম্রাজ্য এবং মাদুরাই সুলতানেরা স্বাধীন রাজ্য ঘোষণা করেন। তিনি কৃষি উন্নয়নের জন্য দেওয়ান ই কোহি
গঠন করেন। তিনি কৃষকদের ঋণ দেওয়ার জন্য দাগ নামক কৃষি ঋণ তাকাবি চালু করেন। তিনি আরবি এবং পার্সি দুটো ভাষাতেই পারদর্শী ছিলেন। তিনি দর্শন, অ্যাস্ট্রোনমি, লজিক এবং গণিতে পারদর্শী ছিলেন। তিনি একজন ভালো কোরিওগ্রাফারও ছিলেন। তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন তুতো ভাই বাহাউদ্দিন। তিনি দাক্ষিণাত্যের গুলবার্গের শাসক ছিলেন। বিখ্যাত মরক্কোর পর্যটক ইবন বতুতা তার সময় 1334 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি 8 বছর ভারতে ছিলেন। তার লেখা বিখ্যাত গ্রন্থ সফরনামা রাহা, এটা আরবি ভাষায় রচিত হয়েছিল। উত্তরাধিকার। তার মৃত্যুর পর দিল্লিতে রাজধানী নিয়ন্ত্রণ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। দক্ষিণে বিজয়নগর এবং বাহমানি সাম্রাজ্য শক্তিশালী হয়ে ওঠে এবং অধিষ্ঠান গড়ে তোলে। পরবর্তী সুলতান ফিরোজ শাহ তুগলক কিছু প্রশাসনিক স্থিরতা ফিরিয়ে আনতে পেরেছিলেন। আজকের মতো মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানব ফিরোজ শাহ তুগলক সম্পর্কে বিস্তীর্ণ আলোচনা।